দিতে হয়, তাহলে কি হয়, সেই বিক্রিয়াটা তখন সুসম্পন্ন হয়। এখন এই প্রভাবকের কাজটা কি? প্রভাবকের কাজটা হচ্ছে প্রভাবক সাধারণত বিক্রিয়ায় উপস্থিত হয়ে বিক্রিয়াটা থেকে সংঘটিত করে থাকে এবং বিক্রিয়ার শেষে প্রভাবকটা তার যে গঠনটা বা তার যে অস্তিত্বটা সেটা সম্পূর্ণরূপে পূর্বের মতো থাকে। ওকে, অর্থাৎ প্রভাবক জাস্ট কি করবে, শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, করে বিক্রিয়াটাকে সংঘটিত করে দেবে, কিন্তু সে কোনো রকমের তার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসবে না, কোনো রকমের ঘাটতি বা কমতি বা এই ধরনের কোনো কিছু হবে না, জাস্ট সে যেরকম অংশগ্রহণ করেছিল সেই রকমই থেকে যাবে। কিন্তু মূল যে রিঅ্যাক্টেন্ট গুলো, অর্থাৎ মূল যে বিক্রিয়ক গুলো যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, সেই বিক্রিয়ক গুলো কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং বিক্রিয়া শেষে সেগুলো কিন্তু ধর্ম ভর সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আগে যে পরিমাণ ছিল বিক্রিয়া শেষে সেগুলো পরিমাণ পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্রভাবকের কোনো কিছুই পরিবর্তন হবে না, প্রভাবক যেরকম ছিল সেরকমটাই থেকে যাবে। আচ্ছা, আমাদের 9 নম্বর টপিকসটা ছিল প্রভাবকীয় বিকারক, অর্থাৎ প্রভাবক বিক্রিয়ার গতিকে কি করবে, ত্বরান্বিত করবে। বিক্রিয়ার গতিটাকে প্রভাবক ত্বরান্বিত করবে, মানে দ্রুত করবে। তাই রাসায়নিক বিক্রিয়া সংগঠনে অধিকতর ফলপ্রসূ প্রভাবকের উদ্ভাবন অপরিহার্য। তাই রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য অধিকতর ফলপ্রসূ প্রভাবকের উদ্ভাবন অপরিহার্য, অর্থাৎ এমন এমন প্রভাবক আমাদেরকে ব্যবহার করতে হবে যে প্রভাবকগুলা অত্যন্ত অ্যাক্টিভ এবং সাধারণত খুব ভালো রেজাল্ট দেয়, অর্থাৎ বিক্রিয়াটাকে খুব দ্রুত সংগঠিত করতে পারবে এবং বিক্রিয়া শেষে 100% প্রোডাক্টগুলো পাওয়া যাবে এবং বিক্রিয়া শেষে প্রভাবক নিজে ধর্মে ভরে সবকিছুতেই অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 9 নম্বর টপিকস। এরপরে আসি আমরা আমাদের 10 নম্বর টপিকস, সহজে ভাঙনযোগ্য উৎপাদের ডিজাইন প্রণয়ন। সহজে ভাঙনযোগ্য উৎপাদের ডিজাইন প্রণয়ন। দেখো, এটি হচ্ছে আমাদের 10 নম্বর পয়েন্ট বা 10 নম্বর নীতি। এটি কি জিনিস, দেখো যে শিল্পজাত পণ্যে ডিজাইন এমন হতে হবে যেন ব্যাকটেরিয়া দ্বারা পণ্য সহজেই ভাঙনযোগ্য হয়। এটা ভেরি সিম্পল, শিল্পজাত পণ্যের ডিজাইনটা এমন হতে হবে যেন ব্যাকটেরিয়া দ্বারা পণ্য সহজেই ভাঙনযোগ্য হয়। এটা ভেরি সিম্পল, এটা বোঝানোর কিচ্ছু নেই। আচ্ছা, 11 নম্বর টপিকসে আসি আমরা, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। দূষণ, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। দেখো, এই যে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, এই কথাটা পড়লেই বোঝা যাচ্ছে যে কতটা সহজ একটা টপিক। এটা খুব ভেরি যে কঠিন কোনো কিছু তা নয়। তারপরে একটু আমরা আলোচনা করি, সেটি হচ্ছে যে টক্সিক উৎপাদ। টক্সিক মানে কি, বিষাক্ত। এই যে বিষাক্ত উৎপাদগুলো, এই বিষাক্ত উৎপাদগুলোর ক্ষেত্রে যথাসময়ে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে। টক্সিক পদার্থ যেন বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। টক্সিক পদার্থগুলোর ক্ষেত্রে, আবার একবার বলি, খুব ইম্পর্টেন্ট, টক্সিক উৎপাদের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে যথাসময়ে প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে বলছে আবার, টক্সিক পদার্থ যেন বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা খুব সহজ জিনিস, অর্থাৎ যে টক্সিক উৎপাদগুলো বা কেমিক্যালস গুলো তৈরি হবে সেগুলো যাতে বায়ুমণ্ডলে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সেগুলোকে যেন কন্ট্রোল করা যায়, সেরকম ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ান, যেটা আমাদের 12 নম্বর টপিকস, দুর্ঘটনা প্রতিরোধ। দুর্ঘটনা প্রতিরোধ, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিকস। গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতি রয়েছে, সেই 12টা নীতির এটি হচ্ছে আমাদের লাস্ট টপিক। এটি কি, যে রাসায়নিক পদার্থ ও পদ্ধতিগত ত্রুটিজনিত কারণে দুর্ঘটনা রোধে
যথাযথ ব্যবস্থা শিল্পক্ষেত্রে থাকতে হবে, যেটি এর আগেও কিন্তু আমরা জেনেছি। যে সাধারণত আমরা কোথায় জেনেছি তোমাদের মনে পড়ে? গত যে অধ্যায়টা আমরা প্রথম যে অধ্যায়টা পড়েছিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, সেই অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা পড়েছিলাম যে দুর্ঘটনা প্রতিরোধের জন্য রাসায়নিক পদার্থ এবং পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর কারণে যাতে কোনো রকমের দুর্ঘটনা ইন্ডাস্ট্রিতে বা রসায়ন ল্যাবরেটরিতে, এক কথায় কেমিক্যালস বা রাসায়নিক দ্রব্য যেখানে ব্যবহৃত হয় সে সমস্ত জায়গাগুলোতে যাতে এই দুর্ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। শেষ। আজকের আলোচনার যে টপিক ছিল গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এটি ছিল আজকের আমাদের আলোচনা মূল টপিকস, এবং এগুলো মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম। এখন তোমাদের কাছে জানতে চাই, তোমাদের যদি কিছু বলার থাকে নিঃসংকোচে, নিঃসন্দেহে, বিনা দ্বিধায়, বিনা ভয়ে বলতে পারো, কোনো সমস্যা নেই। দ্রুত বলতে হবে, কুইক। কারো যদি কোনো কিছু বলার থাকে বা কারো যদি কোনো কিছু যে কোনো কিছু আজকের ক্লাস সম্পর্কে হোক বা ক্লাসের বাইরে হোক, যদি কোনো কিছু তোমাদের বলার থাকে বলতে পারো স্যার, কোনো সমস্যা নেই। সরি, নির্ভয়ে, নিঃসংকোচে, নিঃসন্দেহে বলতে পারো, সমস্যা নেই। কারোই কোনো কিছু বলার নেই? ও, আমি তাহলে বলি, সেটি হচ্ছে স্যার বুঝতেছি ভালোভাবে, আকলিমা আক্তার মুন্নি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে বলি এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নটা যে কি এবং কি এর উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং এই যে 12টা নীতি, এই 12টা নীতি হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই নীতিগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষায় আসার মতো, এবং এখান থেকে হয় এমসিকিউতে অথবা সৃজনশীলে কোনো না কোনো ভাবে কিন্তু একটা এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99%। হ্যাঁ, হয় সিকিউ না হয় এমসিকিউ, অথবা যে কোনো ভাবে প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের ফাইনাল পরীক্ষায় 99%। স্যার আরেকবারে বুঝিয়ে দিলে ভালো হতো। এই নীল আকাশ, আরেকবারে বুঝিয়ে দিলে মানে কি? আরেকবারে বুঝিয়ে দিব? এগুলা কি বোঝার কিছু আছে এখানে? আমি তোমাদেরকে জাস্ট পড়িয়ে দিলাম রিডিং। এখানে কোনটা বুঝতেছো না তুমি আমাকে বলো দেখি, কোনটা বোঝনি? আকাশ বলো আমাকে, বলো কোনটা বোঝনি, বলো। বলো বলো কোনটা বোঝনি, বলো। শরীয়তপুরের নারিয়া মুন্নি, আচ্ছা। আর কোনটা বুঝনি, কোনটা বুঝিয়ে দিতে হবে সেটা বলো, কুইক বলো, তাড়াতাড়ি বলো। অনামিকা দাস ঋতু, ওকে স্যার, নো প্রবলেম। এই নীল আকাশ, তুমি কি লিখছো? এসব কিচ্ছু তো বুঝি না। এআইটি মানে কি? এটা এআইটিটা কি জিনিস? এটা আরে এই তো বললাম আমরা, এই তো আলোচনা হলো। তুমি ক্লাস রেকর্ডটা আবার আমার দেখো, ওই জায়গাটা টেনে টেনে একটু দেখো তো ইউটিউব থেকে। যখন সমস্যা ছিল তখন বলতে পারতে তো স্যার ওই জিনিসটা আবার বুঝিয়ে দেন। যখন যেটা পড়ানো হয় তখন সেটা সমস্যাগুলো কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, অসুবিধা কি? এইটা হচ্ছে অ্যাটম ইকোনমি, শতকরা অ্যাটম ইকোনমি, যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়। যে কোনো একটা রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন বলো বা ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশন বলো, যেখানে আমরা যখন একটা রিয়াকশন করব, সেই রিয়াকশনটা করার উদ্দেশ্যটা কি? মনে করো এ প্লাস বি আমরা বিক্রিয়া করালাম, বিক্রিয়া করে আমরা সি প্লাস ডি পাবো।
তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এবং বি এই দুটোর বিক্রিয়া করে যাতে আমরা সর্বোচ্চ পরিমাণে সি প্লাস ডি পাই, তাই না? তো এখন কোন পদ্ধতি ব্যবহার করলে বা কোন উপায় ব্যবহার করলে এ এবং বিটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে সি এবং ডিটা পাওয়া যাবে, এ এবং বিটার কোনো কিছু যেন অবশিষ্ট না থাকে, এবং সি প্লাস ডিটা যেন সম্পূর্ণরূপে পাওয়া যায়, তাহলে এইটাকে বলা হচ্ছে মূলত শতকরা অ্যাটম ইকোনমি। শতকরা অ্যাটম ইকোনমি। তো এই শতকরা অ্যাটম ইকোনমিটা কি জিনিস? এইটা হচ্ছে আমরা উৎপাদের মোল সংখ্যা, দেখো লক্ষ্য করে দেখো, এখানে উৎপাদের মোল সংখ্যা, এখানে সি এর সামনে কোনো কিছু আছে নাই 1, ডি এর সামনে কোনো কিছু আছে নাই 1, এটা 1 মোল, এটা 1 মোল, তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা আমরা কিন্তু লিখেছিলাম, এখন আবার লিখতে ইচ্ছা হবে? সবকিছু করাবো, আগে বেসিক জিনিসগুলো পড়ে যাই, ম্যাথ যত রকমের ম্যাথ আছে সব করাবো, সেগুলো পরে একবারে সবকিছু হবে না স্যার। হ্যাঁ পঙ্কজ, একবারে সবকিছু হবে না, আগে আমরা বেসিক জিনিসগুলো পড়ে যাই, বেসিক জিনিসগুলো জেনে যাই। এখনই যদি আমরা ম্যাথমেটিক্স সবকিছু করিয়ে যাই না, দেখবা যে অনেকের মাথা ঘুরে পেছন দিকে যাবে, অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই কারণে বেসিক জিনিসগুলো আগে জানতে হবে, বেসিকগুলো আগে কন্ট্রোল করতে হবে। এখানে হয়তোবা তোমরা অনেকেই আছো যারা একটু দ্রুত বুঝতে পারো, আবার এমনও আছো যারা হয়তোবা দেখা যাচ্ছে বুঝতে সময় লাগে। সবার জন্য কিন্তু আমি ক্লাস করাচ্ছি, ওকে? এই কারণে যারা একটু দ্রুত বোঝো তারা এখন চাইছো ম্যাথ করতে, আমি এটা জানি। তো ম্যাথগুলো এখন করাবো না, ম্যাথগুলো আমি নেক্সট যখন পড়াবো আবার তখন নেক্সটে ম্যাথগুলো করাবো, আমি এটা আগে বলেছি। এবং অ্যাডভান্স ক্লাসে আমার এই ম্যাথগুলো থাকবে, ঠিক আছে? তারপরে আণবিক ভর আসবে। আণবিক ভরটা কার? উৎপাদের আণবিক ভর গুণ তার সাথে 100 থাকবে। তোমরা ক্লাসটা আমার রিপিট করে আবার দেখবা। এরপরে নিচে থাকবে বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়কের মোল সংখ্যাটা কত? মনে করো এ এবং বি, এই দুটো বিক্রিয়কের মোল সংখ্যা থাকবে। এখানে এ বিক্রিয়ক এ এর মোল সংখ্যা 1, বি এর মোল সংখ্যাও 1, এবং সংশ্লিষ্ট বিক্রিয়কের আণবিক ভর, এই বিক্রিয়কগুলোর আণবিক ভর। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা করলে আমাদের হ্যাঁ এই ম্যাথগুলো ভেরি সিম্পল, ম্যাথগুলো আমি তোমাদেরকে করাবো, সমস্যা নেই ভাই, ভয়ের কোনো কারণ নাই, সব করাবো। আমার জন্য তোমরা শুধু দোয়া আশীর্বাদ করে দাও, আমি তোমাদের সব কিছু করাবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের আর আজকে তেমন কারো কিছু বলার নেই, তো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকালকে তোমাদের সবাইকে আবার দাওয়াত থাকলো, আগামীকালকে নেক্সট টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।